আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে কোর্স টিকায় আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের বাংলা বই থেকে পাঠ ৭ নিয়ে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব পাঠ ৮ নিয়ে, যার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। পাঠ ৮-এ আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বা আমাদের জাতীয় পশু বাঘ সম্পর্কে একটি আর্টিকেল পাবো বা একটি লেখা পাবো। এই লেখাটি তোমরা অবশ্যই বাসায় বসে খুব ভালোভাবে পড়ে নেবে, কারণ সম্পূর্ণ লেখাটি আমি যদি পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই তাহলে কিন্তু ক্লাসটি বেশ দীর্ঘ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই লেখাটি খুব ভালোভাবে পড়ে নেবে। লেখাটি পড়ে বোঝার জন্য তোমরা অবশ্যই শব্দগুলো এখান থেকে মুখস্থ করে নেবে। আমরা সরাসরি চলে যাব আমাদের অনুশীলনীমূলক কাজে, যেখানে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া হবে। সে প্রশ্নের সমাধান তোমরা কিভাবে লিখবে সেটি মূলত আমি আজকের এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। অনুশীলনীমূলক প্রথম যে কাজটি সেটি হচ্ছে খালি জায়গায় শব্দ বসাই, অর্থাৎ আমরা শূন্যস্থান পূরণ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ছকে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে, যেমন প্রখর, রাজকীয়, ভারসাম্য, বিপন্ন, এরপর রয়েছে নখর, ক্ষিপ্র, নির্দিষ্ট। এই শব্দগুলো বেছে বেছে এনে আমরা এই খালি ঘরগুলোতে বসিয়ে বাক্যগুলোকে পূরণ করব, বাক্যগুলোকে সম্পূর্ণ করব। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো আমরা লিখতে পারি। দেখো, এখানে ক থেকে ছ পর্যন্ত আমরা এখানে 7টি বাক্য দেখতে পাচ্ছি। প্রথম বাক্যে আমরা লিখব বাঘটি ক্ষিপ্র গতিতে দৌড়ে শিকার ধরল। তাহলে ক্ষিপ্র শব্দটি আমরা উপরে এখান থেকে এনে বেছে এখানে বসিয়ে দিলাম। এরপর রয়েছে শিকার ধরার সময় বাঘের থাবা থেকে বেরিয়ে আসে নখর। তাহলে এই যে নখর শব্দটি আমরা উপরের এই যে এখানে আমাদের ছকে দেওয়া ছিল এখান থেকে বেছে এনে এখানে বসিয়ে দিলাম। এরপর রয়েছে মেয়েটির স্মরণশক্তি প্রখর। তাহলে প্রখর শব্দটি আমরা এখান থেকে এনে এখানে বসিয়ে দিলাম। এরপর রয়েছে বাঘটি রাজকীয় ভঙ্গিমায় বসে আছে। তাহলে রাজকীয় এই শব্দটি আমরা এখান থেকে এনে এখানে বসিয়ে দিলাম। এরপর রয়েছে সুন্দরবন ধ্বংস হতে থাকলে বাঘের জীবন বিপন্ন হবে। তাহলে বিপন্ন শব্দটিকে আমরা এখান থেকে এনে বসিয়ে এখানে দিলাম। এরপর রয়েছে কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তো নির্দিষ্ট শব্দটি আমরা উপর থেকে এই যে এখানে শব্দটি রয়েছে এখান থেকে এনে এখানে বসিয়ে দিলাম। এরপর রয়েছে পরিবেশের বিপর্যয়ের কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তাহলে ভারসাম্য শব্দটিকে আমরা এখান থেকে এনে বসিয়ে এখানে দিলাম। তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে আমরা এখানে যেই খালি ঘরগুলো ছিল সেই খালি ঘরগুলো কিভাবে উপর থেকে শব্দ বেছে বেছে এনে পূরণ করে দিলাম। ঠিক এভাবে যেই শব্দটি যেই জায়গায় বসবে সেই শব্দটি সেখানে বসিয়ে তোমরা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করবে। তো আমরা 1 নম্বর কাজটি সমাধান করে ফেললাম। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী কাজে, যেখানে 2 নম্বরে আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে তোমরা ক, খ, গ, ঘ, উ 5টি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলোর সমাধান আমরা লিখব। এই প্রশ্নগুলোর সমাধান লেখার জন্য অবশ্যই আমাদের মূল বইয়ে যে লেখাটি ছিল বাঘ সম্পর্কে, সেই লেখাটি তোমাদেরকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে, কারণ সেখানে কিন্তু এই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো এবার চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে লিখতে হয় সেটি দেখে আসি। দেখো, এই প্রশ্নগুলোর সমাধান আমরা এভাবে লিখব। প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? আমরা উত্তরে লিখব বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। ক্ষয়ে জানতে চাওয়া হয়েছে কোন কোন বৈশিষ্ট্য বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে। তো আমরা লিখব যে নিচের বৈশিষ্ট্যগুলো বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে। তো সেই বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমত, দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণ শক্তি। বাঘের দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণ শক্তি খুবই প্রখর। এরপর রয়েছে শক্তিশালী থাবা ও নখর। দেখো, আমি লিখেছি তাদের আছে শক্তিশালী থাবা, যা নরম ও লোমযুক্ত হওয়ায় চলার সময় শব্দ হয় না। শিকার ধরার সময় থাবা থেকে নখর বেরিয়ে আসে। এরপর রয়েছে দাঁত ও চোয়াল। আমি লিখেছি খাবার চিবানোর জন্য এদের রয়েছে তীক্ষ্ণ ও ধারালো দাঁত আর মজবুত চোয়াল। তো এখানে আমি এই যে 3টি বৈশিষ্ট্য লিখে দিয়েছি, এই 3টি বৈশিষ্ট্যই মূলত বাঘকে একটি দক্ষ শিকারী বানিয়েছে। তোমরা এভাবে এই খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখবে। গয়ে জানতে চাওয়া হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাওয়ার কারণ কি? তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের শিকারের ফলে
রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয়। এছাড়াও কিছু লোক চামড়া ও অন্যান্য প্রত্যঙ্গের লোভে বাঘ মেরে ফেলে, ফলে বাঘ এখন বিলুপ্তির পথে। তাহলে এভাবে আমরা গ নম্বর এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি। এরপর দেখো, ঘয়ে জানতে চাওয়া হয়েছে বাঘকে বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন। তো উত্তরটা আমরা এভাবে লিখব যে বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী, তাই এই কারণে বিড়ালকে বাঘের মাসি বলা হয়। পরবর্তীতে দেখো, এখানে উ নম্বরে যে প্রশ্নটি জানতে চাওয়া হয়েছে বাঘের সাঁতারের ব্যাপারে কি বলা হয়। তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখব যে বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে। বাঘের সাঁতারের ব্যাপারে বলা হয়ে থাকে যে সে নদী বা খাল পার হওয়ার সময় ঠিক সোজাসুজি এগিয়ে যায়, যদি স্রোতের কারণে কিছু দূর সরে যায় তবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে। তাহলে এভাবে আমরা ও নম্বর যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি লিখতে পারি। আমাদের মূল বইয়ে ক খ গ ঘ ও মোট 5টি প্রশ্ন ছিল। এই 5টি প্রশ্নের উত্তর তোমরা ঠিক কিভাবে লিখবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী কাজে চলে যাই, যেখানে 3-এ আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে পাঠ থেকে কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। শিক্ষার্থীরা, এখানে তোমরা বিভিন্ন শব্দ দেখতে পাচ্ছ, যেমন কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে। এগুলো হচ্ছে এক একটি প্রশ্নবোধক শব্দ। এই শব্দগুলো দিয়ে সাধারণত আমরা কেন প্রশ্ন তৈরি করে থাকি বা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করে থাকি। তো এমনই কিছু প্রশ্ন বা বাক্য আমরা এখানে লিখব। তো এই কাজটি আমরা কিভাবে করব, দেখো আমি কিন্তু এই কাজটিও তোমাদের জন্য করে রেখেছি। আমি এখানে লিখেছি, দেখো প্রথমে কে দিয়ে আমরা একটা বাক্য গঠন করলাম। কে বাঘের মাসি হিসেবে পরিচিত। দেখো, কে বাঘের মাসি হিসেবে পরিচিত। পরবর্তী শব্দটি হচ্ছে কি। তো কি দিয়ে আমরা লিখলাম যে বাঘের পেটের দিকের রং কি হয়ে থাকে। পরবর্তী যে শব্দ সেটি হচ্ছে কখন। তো আমি লিখেছি যে বাঘিনী সাধারণত কখন 3-4টি করে বাচ্চা দেয়। এরপর রয়েছে কোথায়। দেখো আমি লিখেছি রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের কোথায় দেখা যায়। এরপর রয়েছে কেন। কেন বাঘের সংখ্যা দিন দিন কমছে। কিভাবে, শিকার ধরার সময় বাঘ কিভাবে তার নখর বের করে আনে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন প্রশ্নবোধক শব্দ এবং সেই শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করলাম। এখানে কিন্তু আমাদেরকে উত্তর লিখতে বলা হয়নি, তাই আমরা কোনো উত্তর লিখিনি। শুধুমাত্র এই শব্দগুলো ব্যবহার করে আমাদেরকে বলা হয়েছে প্রশ্ন তৈরি করতে। তাহলে আমরা প্রশ্ন তৈরি করে দেখালাম। তো এভাবে তোমরা 3 নম্বরে এই কাজটি সম্পন্ন করবে। এবার দেখো আমাদেরকে 4 নম্বরে আরেকটি কাজ দেওয়া হয়েছে, বলা হয়েছে বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে তোমরা বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছ। এই শব্দগুলো আমরা কি করব, এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখব। যেমন নরম, নরমের বিপরীত শব্দ কি, শক্ত। এবার কি করব, সেই শক্ত শব্দটি দিয়ে আবার এখানে একটি বাক্য তৈরি করব। ঠিক এভাবে যতগুলো শব্দ এখানে রয়েছে প্রতিটি শব্দর আমরা সমাধান সামনে লিখব। তো দেখো এই কাজটি আমরা এভাবে করতে পারি। আমি লিখেছি, দেখো নরম, শক্ত। তো বাক্য গঠন করলাম এভাবে, প্রচণ্ড রোদের তাপে মাটি শুকিয়ে শক্ত হয়ে গেছে। এরপর হচ্ছে সুন্দর, সুন্দরের বিপরীত হচ্ছে বিশ্রী। আমি লিখলাম রাস্তার পাশের নোংরা ডাস্টবিন থেকে বিশ্রী গন্ধ আসছে। এরপর রয়েছে সোজা, সোজা শব্দের বিপরীত হচ্ছে বাঁকা। তো আমি বাক্য গঠন করলাম এভাবে, বাঁকা পথ ধরে গ্রামের দিকে যাওয়া যাবে। এরপর রয়েছে তীক্ষ্ণ, তীক্ষ্ণ শব্দের বিপরীত হচ্ছে ভোঁতা। আমি লিখলাম দাদু তার ভোঁতা ছুরিতে ধার দিচ্ছেন। এরপর রয়েছে মজবুত। তো আমি লিখলাম দুর্বল। দেখো বয়সের ভারে লোকটি দুর্বল হয়ে গেছেন। তাহলে এভাবে আমরা কি করলাম, এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখলাম। তো ঠিক এভাবে তোমরা এখানে যে শব্দগুলো রয়েছে তার বিপরীত শব্দ লিখবে এবং বিপরীত শব্দগুলো দিয়ে তোমরা আবার বাক্য গঠন করবে। আমরা পরবর্তী যে কাজ সেই কাজে আমরা চলে যাব, যেখানে আমাদেরকে বলা হয়েছে চারপাশে কোন কোন পশু পাখি দেখি তার একটি তালিকা তৈরি করি। তো আমরা কিন্তু আমাদের চারপাশে বিভিন্ন পশু পাখি দেখে থাকি, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, অনেক কিছুই কিন্তু আমরা দেখি। তো এরকম কি কি পশু পাখি আমরা দেখে থাকি তার একটা তালিকা আমরা এবার তৈরি করব। এটি কিন্তু খুবই মজার একটি কাজ, তোমরা এটি নিজেরা করবে। দেখো
প্রথমে আমি পশুর তালিকা লিখেছি। পশু পশু যে সকল পশু আমরা আমাদের চারপাশে দেখি সেগুলো হচ্ছে কুকুর, বিড়াল, তারপর হচ্ছে গরু, ছাগল, মহিষ, ভেড়া, কাঠবিড়ালি, শেয়াল দেখি, ঘোড়া দেখি। তো এই সকল পশু কিন্তু আমরা দেখে থাকি। আর আমরা কিন্তু কিছু পাখিও দেখে থাকি, যেমন কাক, চড়ুই, তারপর রয়েছে কবুতর, শালিক, ঘুঘু, দোয়েল, টিয়া, তারপরে কোকিল, বক, হাঁস, মুরগি, এগুলো কিন্তু আমরা দেখে থাকি। তাহলে যেহেতু এখানে তালিকা তৈরি করতে বলা হয়েছে, তোমরা এভাবে ছক আকারে কিন্তু এই তালিকাটি উপস্থাপন করতে পারো। আমি এখানে যেই সকল পশু এবং পাখির কথা উল্লেখ করেছি, এর বাইরে আরও অনেক পশু পাখি রয়েছে যেগুলো তোমরা তোমাদের আশেপাশে দেখতে পারো। সেগুলোর কথা তুমি কিন্তু চাইলে এখানে উল্লেখ করতে পারো। পরবর্তীতে আমরা আরও একটি কাজ করব, যেখানে 6 নম্বরে বলা হয়েছে ছবি দেখে অনুচ্ছেদ লিখি। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবিটি দেখে আমরা ঠিক কি বুঝতে পারলাম তার বিবরণ আমরা এই খালি ঘরে লিখব। তো প্রথমে আমরা একটু ছবিটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি। আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি একটি নৌকায় বসে আছেন এবং আরেকজন ব্যক্তি তিনি নদীর মধ্য থেকে তিনি হেঁটে হেঁটে কি করছেন, নৌকায় এসে উঠবেন, এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছি। নদীর ঠিক ওপারে আমরা দেখতে পাচ্ছি দুইটি হরিণ রয়েছে এবং বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে ঘন গাছপালা রয়েছে এবং গাছের উপরে একটি বানর রয়েছে। তো এই দৃশ্যটি দেখে আমরা মূলত সুন্দরবনের একটি দৃশ্য কল্পনা করতে পারি। সুন্দরবনও ঠিক এরকম হরিণ থাকে, বানর থাকে এবং মানুষ তাদের জীবিকা সংগ্রহের জন্য এবং মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কাজে সুন্দরবনে যেয়ে থাকে। তো এই যে বিবরণটা আমরা এখানে দেখলাম এই ছবির, এই বিবরণটাই মূলত আমরা এখানে অনুচ্ছেদ আকারে লিখব। তো এই কাজটি কিভাবে করব, চলো আমি তোমাদেরকে কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি লিখেছি, ছবিতে এক মনোরম গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। নদীর বা খালের শান্ত নীল জল বয়ে চলেছে। পাড়ের দিকটি ঘন সবুজ গাছপালা এবং ঝোপঝাড়ে ঢাকা। জলের উপর একটি লম্বা ডিঙি নৌকা ভাসছে, যেখানে একজন মাঝি শান্তভাবে বসে আছে। মাঝির পরনে একটি লুঙ্গি ও শার্ট। তাহলে আমরা কিন্তু এরকমটাই দেখতে পাচ্ছিলাম, এই যে হচ্ছে ডিঙি নৌকা এবং তার উপরে একজন মাঝি বসে আছেন, তার গায়ে শার্ট আছে এবং পরনে লুঙ্গি রয়েছে। নৌকাটি পাড়ের কাছাকাছি এলে হাঁটু হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি নৌকোর কাছে এগিয়ে আসছেন। তার কাঁধে একটি গামছা এবং হাতে কাস্তে। তিনি সম্ভবত একজন মৌয়াল। তিনি হয়তো নদী পার হওয়ার জন্য বা কোনো মালামাল আদান প্রদানের জন্য এসেছেন। এবার আমরা দ্বিতীয় যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছিলাম পানির মধ্যে দাঁড়িয়ে আছে, তার বিবরণটি আমরা লিখলাম। এখানে তাকে মৌয়াল হিসেবে উপস্থাপন করা হয়েছে। মৌয়াল কি? মৌয়াল হচ্ছে যারা বন থেকে মধু সংগ্রহ করে। তো তার কথাটাই এখানে মূলত বলা হয়েছে। দেখো আমি এখানে লিখেছি, পাহাড়ের ওপারে ঘন জঙ্গল দেখা যাচ্ছে। জঙ্গলের মধ্যে দুটি হরিণ এবং গাছের ডালে একটি বানর বসে আছে। এই দৃশ্যটি দেখে বোঝা যাচ্ছে এটি কোনো সুন্দরবনের মতো সংরক্ষিত বনাঞ্চল বা একটি শান্ত গ্রামীণ নদীপথ, যেখানে মানুষ ও বন্যপ্রাণীর শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। সব মিলিয়ে ছবিটি বাংলার স্নিগ্ধ, নিস্তব্ধ এবং সবুজ প্রকৃতিকে তুলে ধরেছে। তাহলে আমরা এই যে ছবিটি দেখে যা যা বুঝলাম তার বিবরণ ঠিক এভাবে লিখলাম। আমি আমার মতো করে লিখেছি, তুমি তোমার মতো করে এখানে কি কি দেখতে পাচ্ছ সেটি সাজিয়ে গুছিয়ে লিখবে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের এই ক্লাসে তোমাদের সাথে সুন্দরবন নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের যে প্রশ্ন এবং উত্তরগুলো সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, সম্পূর্ণ ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী পাঠ 9, যার নাম হচ্ছে টুকটুক এবং চিকু। আমরা এখানে খুবই চমৎকার একটি গল্প পাবো। এই গল্পটি আমরা এর পরবর্তী ক্লাসে পড়ব এবং এই গল্পটি থেকে আমরা যে অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো সমাধান করার চেষ্টা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।